এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে, এবং 1947 বাটোয়ারা এই কাজটার ট্রেলার এসে গেছে। তো কেমন হলো এই ট্রেলারটা নিয়ে কথা বলবো। তো প্রথম যদি বাটোয়ারা ট্রেলারটাকে নিয়ে কথা বলি, তো প্রথমত বলে রাখি যে এই কাজটা প্রডিউস করতে চলেছে আমির খান, এবং এর মুখ্য চরিত্রে আমরা সানি দেওয়াল, প্রীতি জিন্টাকে দেখতে পাচ্ছি, এবং এ আর রহমানের মিউজিক, জাভেদ আখতারের লিরিক্স, রাজকুমার সন্তোষীর মতো রাইটার। তো 1947 বাটোয়ারা একটা ভালো কাজ হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট ট্রেলার লেভেলে যেটা দেখলাম, যে বেসিক্যালি দেখো, বাটোয়ারা মানে আমরা বুঝতে পারি যে 1947 আফটার ইন্ডিপেন্ডেন্স যে ঘটনাটা ঘটেছিল, যেখানে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়েছিল, ওই রকমই একটা সেগমেন্টের মধ্যে সানি দেওয়াল এবং তার ফ্যামিলি কোথাও গিয়ে আটকে আছে, মানে ওই চরিত্রটা। এবং তারা একটা নতুন প্লেসে গিয়ে যাচ্ছে, সেখানে তাদের শাবানা আজমির সাথে সাথে দেখা হচ্ছে। শাবানা আজমি যে একজন হিন্দু ফ্যামিলি থেকে বিলং করে, এবং সেখানে হিন্দু কালচারকে সে কোথাও গিয়ে বাঁচিয়ে তুলবে, এবং সেখানে মন্দির আছে, এবং তার পাশাপাশি একটা ক্ল্যাশ দেখা যাচ্ছে, যেটা সচরাচর ওই টাইমে হিন্দু মুসলিমের মধ্যে হয়েছিল। এবং সিনেমার কাস্টিং ব্যাপক, মানে সানি দেওয়াল, আলি ফজল, প্রীতি জিন্টা, শাবানা আজমি, মানে দুর্দান্ত একটা স্টার কাস্ট নিয়ে এই সিনেমাটাকে বানানো হয়েছে। ফিল্মিং ওয়াইজ যদি তুমি দেখো, পুরো থ্রু আউট ট্রেলারটা যেখানে ওই ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করা হয়েছে ওই টাইমে, সেটাও কিন্তু ব্যাপকভাবে তারা ক্রিয়েট করেছে। স্পেশালি অ্যাকশন সিনগুলোতে, মানে সানি দেওয়াল যেভাবে এক একটা অ্যাকশন ইনহ্যান্স করতে পারে, সেটা সত্যি দুর্দান্ত। বাট একটা আমি কথা বলবো যে এই পার্টিকুলার সিনেমাটা মানে একটা স্ট্রং মেসেজ ডেলিভার করছে, এবং স্ট্রং মেসেজ দিলেও কোথাও গিয়ে ট্রেলার লেভেলে একটুখানি সিন ওয়াইজ একটু উইক লাগে আমার ট্রেলার গুলো। মানে পার্টিকুলার ট্রেলারটা যেরকম এক্সপেকটেশন রাখা যায়, মানে সানি দেওয়াল মানে কাইন্ড অফ একটা গাদার তার চলে গেছে, এবং গাদারের পর থেকে তারপরে তারা মানে সানি দেওয়াল মানেই ওই কিছু একটা রেস্কিউ করবে, সেরকমই কাইন্ড অফ একটা সিনেমা ন্যারেটিভ বারবার সেট করা হচ্ছে। তো সেই জিনিসটাই কোথাও গিয়ে বাটোয়ারা 1947-তেও রাখা হয়েছে, যে সানি দেওয়ালকে এইরকম সিচুয়েশনের মধ্যে রেখে দিলে সে ভালো পারফর্মার, সেটা তো আমরা জানি, বাট সেটা কোথাও গিয়ে পরিচালক বা প্রযোজকের ক্ষেত্রে খুব একটা ভালো, মানে কালেকশনের দিক থেকেও ভালো কিছু বেটার আসে। তো সেই জন্য এইরকম কিছু একটা ইনিশিয়েটিভ নেওয়া, তো আমার মনে হয় যে এই রিপিটেটিভ বিষয়টা, এটা আমার মনে হয় একটুখানি এবার বন্ধ হওয়া উচিত। আশা করবো সিনেমাটা বেটার হবে। তবে এক্সপেকটেশন যতটা ছিল, মানে যেমন ছিল যে সানি দেওয়াল মানেই এরকম ভাবে চেল্লাবে, সানি দেওয়াল মানেই এরকম ভাবে অ্যাকশন হবে, সানি দেওয়াল মানেই রেস্কিউ করবে, তো ওই বিষয়গুলোই আছে মানে থ্রু আউট ট্রেলারের মধ্যে, এক্সট্রা অর্ডিনারি কিছু নেই। তো পার্টিকুলার রিপিটেটিভ যে বিষয়টা বললাম, এর পাশাপাশি ডায়লগ গুলোও কিন্তু, মানে সানি দেওয়াল এক একটা ডায়লগকে যেভাবে ডেলিভার করে, সেটা সত্যি দুর্দান্ত। বাট ডায়লগ গুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেনি। একটা জিনিস ভালো ওয়ার্ক করেছে, যেখানে তার ছেলে তার চরিত্রটাকে বিল্ড আপ দেয়, যে তু মেরে বাপ কো নেই জানতা, ওই জায়গাটা সত্যি ভালোভাবে ওয়ার্ক করছে ট্রেলারের মধ্যে। এছাড়া এই ট্রেলারটার মধ্যে আমার এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি। আশা করবো সিনেমাটা ভালো হবে, যেহেতু এত ভালো ভালো স্টার কাস্ট এবং এত ভালো ভালো মেকার্সরা এই সিনেমার সাথে সংযুক্ত, তো আশা করবো এটা ভালো সিনেমায় পরিণত হবে। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রণবীর কাপুর তার আপকামিং কাজের কাজের আপডেট নিয়ে। তো প্রথমত বলে রাখি রামায়ণা নিয়ে। তো রামায়ণা এই সিনেমাটার আপডেট এসেছিল, যে সিনেমাটার বাজেট হচ্ছে প্রায় 4,000 কোটি টাকা, দুটো ছবি মিলিয়ে। তবে এর প্রথম পার্টের যে বাজেটটা শোনা যাচ্ছে, সেটা প্রায় 1500 কোটি টাকা মতো। এবং এই সিনেমার ওভারসিজ মার্কেটের যে বাজেট, মানে মার্কেটটাকে ক্যাপচার করার জন্য যে বাজেটটা নির্মাণ করা হচ্ছে, সেটা প্রায় 350 কোটি টাকা মতো। তো বোঝা যাচ্ছে যে সেকেন্ড পার্ট আরো বিগার এবং আরো এক্সপ্যান্ড লেভেলের হতে চলেছে। এর পরবর্তী ধুম 4, যেটা রণবীর কাপুরকে কাস্ট করা হয়েছিল, এবং ওয়াইআরএফ অনেক দিন ধরে চাইছে যে তাদের সিনেমা, মানে তাদের কোথাও গিয়ে একটা কামব্যাক হোক, তাদের কোথাও গিয়ে একটা সুপারহিট তারা একটা বিষয় দেখুক। তো সেটা কোথাও গিয়ে সম্ভাব্য হয়ে উঠছে না। মানে ওয়াইআরএফ এর ওই একই প্যাটার্নে, একই ন্যারেটিভের সাথে কোথাও গিয়ে তাদের সিনেমা বানিয়ে অডিয়েন্সকে, তারা দর্শককে তারা বড় পর্দায় টানতে পারছে না। এবং তারা চেয়েছিল যে রণবীর কাপুর তাদের এই সিনেমাটা করুক, বা রণবীর কাপুরের বারবার মানে তাদের ডিসকাশন চলার পরেও তার ফাইনালি যেহেতু স্ক্রিপ্ট পছন্দ হয়নি, তো রণবীর কাপুর কিন্তু ধুম 4 থেকে বেরিয়ে গেছে। এবং রণবীর কাপুর তার কেরিয়ারের এমন একটা ফেজে আসছে, এবং তার আপকামিং দিনে যেরকম লাইন আপ আছে, তো আমার মনে হয় না যে ধুম 4 করে তার আলাদা করে কিছু, মানে লাভদায়ক কিছু ঘটবে বলে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জুনিয়র এনটিআর আপকামিং কাজ প্রশান্ত নীলের সাথে। তো শোনা যাচ্ছে যে প্রশান্ত নীল জুনিয়র এনটিআর এর যে কাজটা, এটা দুটো পার্টের গল্প হতে চলেছে, এবং এই ফার্স্ট পার্টটায়
তারা দ্বিতীয় পার্টের কিছু ভিজুয়াল আমাদেরকে দেখাবে সিনেমার মধ্যে। তো তারা দ্বিতীয় পার্টের কিছু শুটিংও এখন থেকেই কমপ্লিট করে রাখছে এবং এই সিনেমাটার শুটিং কমপ্লিট হওয়ার পর তারা 3 মাসের পোস্ট প্রোডাকশনের কাজে মানে সংযত হবে। তো দেখার যে কাজটা কতটা বিগার লেভেলে হয়, প্রশান্ত নীলেরও এবার একটা কামব্যাকের দরকার। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাগজিলা বলে, যেটা কার্তিক আরিয়ানের আপকামিং কাজ। এই সিনেমাটার কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছে, দেখার এই কাজটা থেকে কার্তিকের ফাইনালি কামব্যাক হয় কিনা। এরপরে কথা বলবো ব্র্যান্ড নিউ ডে, যেটা আপকামিং মার্ভেলের রিলিজ। এই সিনেমাটার দুটো সিন বাদ দেওয়া হয়েছে, মানে অ্যাকচুয়ালি পার্টিকুলার 3টে ডায়লগ এবং মিউট করা হয়েছে এবং তার পাশাপাশি একটা কিসিং সিন আছে যেটা 8 সেকেন্ডের, সেটাকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে। এর পরবর্তী আপডেট হচ্ছে কাহানি 3 নিয়ে। তো কাহানি 3 এই সিনেমাটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি, বাট বিদ্যা বালানকে নিয়ে নয়। বিদ্যা বালানকে এবারে রিপ্লেস করেছে ইয়ামি গৌতম। সুজয় ঘোষ এবারে কাহানি 3 ইয়ামি গৌতমকে নিয়ে বানাচ্ছে। ইয়ামি গৌতম একজন ভালো অভিনেত্রী এবং তার কন্টেন্ট সে যেভাবে বাছাই করে সেগুলো নিজের জায়গায় একটা দুর্দান্ত। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অজয় দেবগন অভিনীত সিনেমা চৌহান বলে সিনেমাটা, যার অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দারুণ লেগেছিল সবার। তো এই সিনেমাটা একটা বিগেস্ট স্টার কাস্ট থাকতে চলেছে, এটা তো বারবার আপডেট উঠে আসছে। এর পাশাপাশি চৌহানে বিক্রান্ত মাসিকেও দেখা যাবে একটা গ্রে শেডের চরিত্র ও প্লে করতে, এবং এই ক্যারেক্টারটা দুর্দান্ত আনপ্রেডিক্টেবল একটা চরিত্র হবে, এরকমই আপডেট আসছে। তো দেখার বিক্রান্ত মেসি ভার্সেস অজয় দেবগন, মানে একটা বিশাল লেভেলের একটা দুর্দান্ত কিছু ডেলিভার হবে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পিরিট নিয়ে। দেখো তোমরা জানো যে দীপিকা পাডুকোনের পরে এই সিনেমায় অ্যাজ অভিনেত্রী হিসেবে তৃপ্তি ডিমরি কাজ করছে এবং প্রভাস তো আছেই। এর পাশাপাশি ক্যাটরিনা ক্যাফকে নাকি এই সিনেমায় একটা মানে পোর্শন অ্যাপ্রোচ করা হয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ক্যাটরিনা ক্যাফ এই সিনেমার পার্ট হতে পারে। ক্যাটরিনা ক্যাফের একটা জনপ্রিয়তা অবশ্যই আছে, সে এখন কম সিনেমা করে, বাট যদি এরকম কিছু হয় তাহলে তার দর্শকদের জন্য একটা বিগেস্ট লেভেলের সারপ্রাইজ হবে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিচালক অনুভব সিনহা। সে একটা সিনেমা বানাচ্ছে বিদ্যুৎ জামাল এবং টাইগার শ্রফকে নিয়ে। বিদ্যুৎ জামাল টাইগার শ্রফ দুজনেই খুব ট্যালেন্টেড, মানে অ্যাকশন ওরিয়েন্টেড ডেলিভার করতে পারে। তো আশা করব তাদেরকে নিয়ে একটা ভালো অ্যাকশন সিনেমা বানানো অবশ্যই দরকার এবং অনুভব সিনহা সেটা পারবে, কারণ সে রাওয়ানের মতো সিনেমা বানিয়েছে। তো আশা করব সেই জিনিসটা বেটার কিছু ডেলিভার হবে। তো যাই হোক, এগুলোই ছিল লেটেস্ট আপডেট আজকে। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও চ্যানেলটা। থ্যাঙ্কস টু অল, বাই।